আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকের আমাদের এপিসোডের নাম মালয়েশিয়ার মৃত্যুদূত। খুবই স্পেশাল একটা দিন। স্পেশাল বললাম এই কারণে, আমার খুব মনে পড়ছে আজকের দিনের কথা। সেটা হচ্ছে যে আজকে আমার আসলে স্পেশালি আমার মেয়ের বার্থডে। তো ও 2000 মানে যখন আমি ভূত এফএম করতাম তখন ও যেদিন মানে এই পৃথিবীতে আসলো সেদিন আমার এখনও মনে আছে। সেদিন শো ছিল এবং আমরা সবাই মিলে মানে সেই আমার অনুভূতির কথা আমি শেয়ার করেছিলাম এবং আপনারা যারা তখন শুনতেন তাদের অনেকেরই হয়তো এখনও মনে আছে। আজকেও ঘুরে ফিরে এমন একটা দিন যেদিন হচ্ছে ঠিক বার্থডের মধ্যে আমি শো করছি, অ্যান্ড ইট ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আপনারা যারা শুনছেন আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমি জানি অনেকেই শুনছেন কিন্তু এখনও পর্যন্ত হয়তো সাবস্ক্রাইব করেননি বা এখনও পর্যন্ত হয়তো বেল আইকনটি ক্লিক করেননি। আপনাদের সবাইকে অনুরোধ করব, অনেকেই করছেন কিন্তু আমি সেটার ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি এবং আমি বুঝতে পারছি যে অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছেন। কারণ আমরা চেয়েছিলাম যে 2026-এর এই 26-এর মানে আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ যখন আমাদের 6 বছর হবে তখন আমরা 2 মিলিয়ন যাব। আমি জানি এটা খুবই মানে টাফ একটা এটা হচ্ছে টার্গেট, বাট আমরা স্টিল উই আর ট্রাইং এবং আমরা চেষ্টা করছি আসলে যত দ্রুত সম্ভব সেই জায়গায় পৌঁছে যাওয়ার জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের স্টোরি আসে, যেমন এর পরেই আমরা আজকে যেমন মালয়েশিয়া, মঙ্গলবারে আমরা শুনবো আসলে রাশিয়ার কিছু ঘটনা। সো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশি আছেন, যারা বাঙালি আছেন, তারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে পাশে থাকার জন্য, এইভাবে কাছে থাকার জন্য এবং এইভাবে ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়, তবে তার আগে কিছু কমেন্ট আমি পড়ে ফেলবো। এবং আমি দেখতে পাচ্ছি যে কালকে আমি একটা খুলনার ঘটনা পেয়েছি। এই খুলনা থেকেই আমি দেখলাম যে আজকে কে যেন কমেন্ট করলেন, আমি পড়তে পারলাম না, তার আগে চলে গেল। কমেন্ট যখন করবেন তখন কমেন্টে প্লিজ আপনার নামটা যদি একটু লিখে দেন তাহলে আমার জন্য পড়তে অনেক সুবিধা হয়, আমি খুব সহজে আপনার নামটা তখন পড়ে ফেলতে পারি। আমাদের সঙ্গে আছেন জান্নাতুল আক্তার, ভালো লাগছে লিখেছেন, এখনও শুরু করিনি যদিও। মাসুদ রানা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সিলেট থেকে শুনছেন জাহাঙ্গীর আলম। আমাদের সঙ্গে আছেন ওমান থেকে, আমাদের সঙ্গে আছেন নামটা পড়তে পারলাম না, বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন, ইতালি থেকে আছেন ইমন, যেমন এই যে নাম লিখেছেন খুব সহজে পড়ে ফেলতে পারলাম। কাউসার লিখছেন কিশোরগঞ্জ থেকে। আমাদের সঙ্গে আছেন নারায়ণগঞ্জ থেকে মাহফুজ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি টাঙ্গাইল থেকে সিফাত। মাহফুজ আছেন আরেকজন গোপালগঞ্জ থেকে। খুলনা থেকে আছেন আতিক। মিতুল আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমি আব্দুল হাকিম মালদ্বীপ থেকে দেখছি। আমাদের সঙ্গে আছেন সারা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাবনা থেকে বাপ্পি। আমাদের সঙ্গে আছেন কুড়িগ্রাম থেকে আচ্ছা ইতালি থেকে ইমন, আমি আপনার নাম পড়েছি। যশোর থেকে উজ্জ্বল আমাদের সঙ্গে আছেন। তাসিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ থেকে দেখছেন। আমাদের সঙ্গে আছেন টাঙ্গাইল থেকে বাঁধন। আমাদের সঙ্গে আছেন জামালপুর থেকে রাপু। টুঙ্গিপাড়া থেকে হাসিবুর। আমাদের সঙ্গে আছেন আশিক নারায়ণগঞ্জ থেকে। ইতালি থেকে মারুফ আছেন। টাঙ্গাইল থেকে নাম লেখেননি। কুষ্টিয়া থেকে আছেন। খুলনা থেকে আতিক আছেন। নাজিম আছেন কুমিল্লা থেকে। আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে হাসান। আমাদের সঙ্গে আছেন দুবাই থেকে মারুফ। আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন, যারা শুনছেন আমাদেরকে, এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। ঘড়িতে সময় রাত 11:10 বাংলাদেশ টাইম এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন। স্পেশালি মালয়েশিয়ায় সম্ভবত এখন টাইমটা একটু বেশি, রাত 1টা বেজে যাওয়ার কথা, তাই না? এরকমই তো হওয়ার কথা, রাত 1টা বাজে বোধহয়। তারপরেও যারা মালয়েশিয়া থেকে শুনছেন, যেহেতু মালয়েশিয়ার ঘটনা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ঘটনায় চলে যাই। আজকে রবিবার এবং মালয়েশিয়ায় আজকে কি ছুটির দিন? যদি ছুটির দিন হয়ে থাকে তাহলে হয়তো কালকে থেকে আবার অফিস, তো একটু টাফ হয়ে যাবে। তারপরে যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা?
রাসেল। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে দীপু। তিনি যেভাবে বলেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম দীপু, আমি মালয়েশিয়া প্রবাসী। বর্তমানে মালয়েশিয়ার জোহর বারু থেকে লিখছি। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পেনাং শহরে, পোলাও পেনাং নামক একটি জায়গায়। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। 2022 সালের দিকে যখন করোনা কিছুটা স্বাভাবিক হয়েছে, তখন আমি মালয়েশিয়ার এই রাজ্যে একটি সাপ্লাই কোম্পানিতে জব করতাম। কোভিডের কারণে ব্যবসায় মন্দা হওয়ায় আমাদের বস আরেকটা কোম্পানি আছে, এটা পেনাং শহরে, ওইখানে কাজ না থাকায় আমাকে ওইখানে ট্রান্সফার করেন। যথারীতি বসের কথা অনুযায়ী বিকেল 5টায় আমার গাড়িতে করে আমি রওনা দেই। পেনাং খুবই সুন্দর একটা জায়গা। যারা ঘুরতে আসেন কম বেশি সবারই ইচ্ছে থাকে পেনানে গিয়ে ঘুরে আসার। মালয়েশিয়া আসার পর আমার খুব ইচ্ছা ছিল পেনাং শহরে ঘুরে আসব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। গাড়ি ছাড়ার পর আমি খুবই খুশি হই। অনেক ইচ্ছা ছিল পেনাং যাওয়ার, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন। পেনাং পৌঁছাতে আমাদের রাত প্রায় 11টা বেজে যায়। আমরা যে কোম্পানিতে নতুন আসলাম সেই কোম্পানির একটু বর্ণনা দেয়া যাক। কোম্পানির পেছনে ছিল একটি বিশাল বড় দুরিয়ান ফলের বাগান। কোম্পানির ডান পাশ দিয়ে বয়ে গেছে মহাসড়ক। কোম্পানির বাম পাশে সামান্য কিছু বাড়ি এবং বাড়ির আশপাশ দিয়ে ঘন বন জঙ্গল। কোম্পানির সামনের দিকে ছিল একটা বিশাল পুরাতন বাড়ি, যার বয়স আনুমানিক 100 থেকে 150 বছর হবে। আমাদের কোম্পানির সামনের সাইটে 3টা ঘর। একটা ঘরে বর্তমানে যারা কাজ করে 3 জন স্টাফ থাকে, বাকি 2টা ঘরে আমাদের থাকার ব্যবস্থা করা হয়। 15 থেকে 20 হাত দূরে টয়লেট। বলতে গেলে পুরনো বাড়ি থেকে টয়লেটের সামনে আসতে যতক্ষণ লাগে, টয়লেট থেকে ঘরে যেতে ঠিক ততক্ষণ সময় লাগে। যখন আমাদের কোম্পানির সামনে আমাদের গাড়ি রাখা হলো, আমাদের কোম্পানির আরও 3 জন স্টাফ ছিল, তারা আমাদেরকে রিসিভ করতে আসে। এর মধ্যে একজনের নাম ছিল শামীম, সে কোম্পানির লিডার ছিল। শামীম ভাই সহ তার সাথে আরো 2 জন ছিল। তারা এসে খুব তাড়াহুড়া করে আমাদেরকে ঘরে নিয়ে যায়। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা খুবই ভয় পাচ্ছে, এবং শামীম ভাই বলল, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, রাতে কেউ টয়লেটে গেলে সাথে 2-1 জন করে নিয়ে যেও। সে আমাদেরকে টর্চ লাইট মেরে টয়লেট দেখিয়ে দিল। তারপর সে বলল, এখানকার আবহাওয়া কিছুটা খারাপ, যাই হোক আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের শরীর খুবই ক্লান্ত ছিল। আমরাও তার কথা অনুযায়ী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তখন রাত আনুমানিক কয়টা বাজে বলতে পারবো না। হঠাৎ বাড়ির থেকে খুব চিৎকার শুনতে পাই। আমাদের এক রুমের রুমমেট, তার নাম শরীফ। বলে রাখা ভালো, এই রুমমেট আমাদের সাথে জোহর বারু থেকে এসেছিল। আমরা তাড়াহুড়ো করে 2-3 জন বাইরে গিয়ে দেখি শরীফ মাটিতে পড়ে আছে। তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে এবং তার জ্ঞান সে হারিয়ে ফেলেছে। আমরা তাকে ধরে যখন রুমে নিয়ে আসলাম, তার কিছুক্ষণের মধ্যেই এইখানে যারা কাজ করে, শামীম ভাই এবং তার রুমমেট, তারা এসে দেখে এবং কান্না শুরু করে দেয়। তারা বলতে থাকে, হে বাঁচবে না। তার কথা শুনে আমরা খুবই ভয় পেয়ে যাই এবং জিজ্ঞেস করি, আসার পর থেকে আপনাদের আচরণ কেমন যেন মনে হচ্ছে, দয়া করে একটু বলবেন কি হয়েছে। শামীম ভাই 3 মাস আগের কথা বলতে শুরু করলেন। 3 মাস আগের কথা। সামনে যে পুরাতন বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে একটা হিন্দু সম্প্রদায়ের পরিবার থাকতো। তাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল 3 জন, বাবা মা আর এক ছেলে। ছেলের নাম সৌরভ। ছেলেটার বয়স আনুমানিক 27-28 হবে। তারা খুব ভালো মানুষ ছিলেন। হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল। একদিন সৌরভ রাতে টয়লেট থেকে আসার সময় জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার পুরো শরীরটা ভয়াবহভাবে কাঁপছিল। চিৎকার শুনে সৌরভের বাবা মা দুজনেই গিয়ে দেখে সৌরভ অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার পুরো শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। পরের দিন সকালে এক কবিরাজকে নিয়ে আসা হলো। সে বলে, আপনাদের ছেলেকে দ্রুত বিয়ে দিয়ে দিন, তার উপর খুব খারাপ এবং শক্তিশালী পিশাচ ভর করেছে। আমি ওকে একটা তাবিজ দিয়ে দিচ্ছি, আশা করছি আর সমস্যা হবে না। বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তারা খুব দ্রুতই 8 থেকে 9 দিনের মাথায় বিয়ের ব্যবস্থা করে সারাদিন সবাই আনন্দ খুশিতে কাটিয়ে দেয়। সৌরভের তাবিজ বিয়ের দিন হঠাৎ করেই তার গা থেকে পড়ে যায় এবং সে এটা বুঝতে পারে না। আমরা 3 জনও তার বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিলাম।
তবে সেই দিন রাতে ঘটে এক লোমহর্ষক ঘটনা, যা শুনে আমরা তিনজনের কেউই বিশ্বাস করতে পারছিলাম না। রাতে যখন সৌরভ ঘুমায়, গভীর রাতে তার মা টয়লেটে যাওয়ার জন্য ওঠে এবং সৌরভের বাবাও তখন জাগ্রতই ছিলেন। অনেকক্ষণ হয়ে গেল সৌরভের মা আসছে না। তখন সৌরভের বাবা বাইরে যায় এবং টয়লেটের আশেপাশে গিয়ে সৌরভের মাকে নাম ধরে ডাকতে থাকে। যখন কোনো সাড়া শব্দ পাচ্ছিল না, তখন তিনি একটু ভয় পান এবং ঘরের দিকে রওনা দেন। ঠিক তখনই তিনি শুনতে পান একটি মেয়ে খুব করুণ কণ্ঠে কান্না করছে। মনে হচ্ছে শব্দটি তার ছেলের ঘর থেকে আসছে। যতই ঘরের সামনে আসছেন তিনি, শব্দটা ততই বেড়ে যাচ্ছে। এই বিকট শব্দটি তার ছেলের ঘর থেকে আসছে। কান্নার শব্দ এক পর্যায়ে শুনে তার বুঝতে বাকি রইল না যে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। উনি তাড়াহুড়া করে এসে সৌরভের ঘরের গেট খোলেন এবং সাথে সাথে ঘরের লাইট জ্বালিয়ে যা দেখেন তা হয়তো দুনিয়ার কোনো মানুষ দেখতে চাইবে না। সৌরভের বাবা দেখেন সৌরভের স্ত্রী নিথর দেহে খাটের ওপরে পড়ে আছে, আর শরীরের বিভিন্ন স্থান থেকে মনে হচ্ছে কেউ যেন মাংস কামড়ে খেয়েছে। সৌরভের মা ঘরের দরজার সামনে পড়ে আছেন এবং সৌরভ তার মায়ের কলেজা হাতে নিয়ে খাচ্ছে এবং তার বাবা এটা দেখে ভয়ে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। সৌরভের বাবা যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন তিনি বারান্দায় পড়ে আছেন, তার ছেলে পা থেকে ছিঁড়ে তার মাংস খাচ্ছে। এটা দেখার পর সৌরভকে জোরে লাথি মেরে বাসা থেকে দৌড়ে আমাদের বাসা কাছে হওয়ায় এখানে চলে আসেন এবং আমাদের ঘরের সামনে এসে জোরে চিৎকার দিয়ে পড়ে যান। আমরা চিৎকার শুনে বের হয়ে দেখি সৌরভের বাবা আমাদের ঘরের উঠোনের সামনে পড়ে আছেন। তখন আমরা এই অবস্থায় তাকে দেখে আমাদের ঘরে নিয়ে আসি এবং দেখি তার পা থেকে অনবরত রক্ত পড়ছে। এটা দেখে আমরা কি করব বুঝতে পারছিলাম না, খুবই ভয় হচ্ছিল। আমরা তার পায়ে টুথপেস্ট লাগিয়ে কাপড় বেঁধে দেই, শরীরে পানি ছিটিয়ে দেই এবং দোয়া পড়তে থাকি। কিছুক্ষণ পর ফজরের আজান হয়। আশ্চর্যের বিষয় হলো আজান শেষ হওয়ার সাথে সাথে সৌরভের বাবার জ্ঞান ফিরে আসে এবং তিনি পাগলের মতো আচার আচরণ শুরু করেন। মনে হয় খুবই ভয় পেয়েছেন। আমরা তাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলি, আঙ্কেল, আমরা এখানে আছি, আপনার কিচ্ছু হবে না, আমাদেরকে বলুন কি হয়েছে। তখন তিনি বলেন, ওর মাকে খেয়েছে, ওর বউকে খেয়েছে, আমাকেও খেয়েছে, সবাইকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলবে, আমাকেও, বলে তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন। আমরা বুঝে উঠতে পারছিলাম না কি করব। তখন আমার রুমমেট আমাকে পরামর্শ দেয় পুলিশকে কল করতে। যেহেতু আমরা ভিনদেশী, তাই ওদের বাড়িতে না গিয়ে সরাসরি পুলিশকে কল করি এবং সব বলি। কিছুক্ষণ পর পুলিশ আমাদের বাসায় চলে আসে। তারপর সৌরভের বাবার পায়ের ব্যান্ডেজ খুলে তাদেরকে দেখাই এবং সবকিছু খুলে বলি। দুজন পুলিশ এবং আমার দুই রুমমেট পুলিশের সাথে গেল সৌরভদের বাসায়। মায়ের পায়ের কিছু অংশের মাংস নেই এবং কলিজা খেয়ে ফেলেছে। সৌরভ তখনও বারান্দায় বসে পুলিশের দিকে তাকিয়ে সে হাসছে। এটা দেখার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। আশপাশ থেকে অনেক মানুষ এসে এটা দেখে এবং ভয়ে সবাই দৌড়ে পালিয়ে যায়। তারপর অনেক কষ্টে সৌরভকে পুলিশ ধরে এবং সৌরভ আর সৌরভের বাবাকে হাসপাতালে ভর্তি করে। সৌরভের মা আর তার বউয়ের লাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিনই সন্ধ্যাবেলায় সৌরভ মারা যায়। বিকেলবেলা সৌরভের বাবার জ্ঞান আসে। তিনি স্বাভাবিক আচরণ করতে পারেন না, তার সবকিছুই অস্বাভাবিক। সৌরভও মারা গেছে। কি ভাবছেন, ঘটনা শেষ? না, এখনো শেষ হয়নি। তারপর থেকেই এই পোলাও পেনানে শুরু হয়ে যায় মহামারী। দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা অনেক মানুষ মারা গেছে। এই এলাকায় আমরা কেউ ভয়ে সন্ধ্যার পর বাইরে বের হই না। কিছুদিন যাবৎ কোনো মানুষ মারা যাচ্ছে না। আমরা ধরেই নিয়েছিলাম সব ঠিক হয়ে গেছে। আজকে তোমাদের রুমমেট হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে আছে দেখে সন্দেহটা আবার জাগতে শুরু করেছে। এরপরে আবার শরীরও কাঁপছে। আমার রুমমেট ভয়ে তোমাদেরকে বলে দিয়েছে ও বাঁচবে না। শোনার পর আমাদের মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়ল। আমাদের শরীফ অজ্ঞান হয়ে পড়ে আছে, তারও কোনো জ্ঞান আসছে না। ফজরের পরে শরীফের জ্ঞান ফেরে এবং সে খুবই বাজে ব্যবহার শুরু করে। এগুলো দেখার পরে শামীম ভাইয়ের সাথে আমাদের কোম্পানির বসকে আমরা ফোন করি এবং সব খুলে বলি। অনেক কাকুতি মিনতি করে বলি যেন তার দেশের বাড়িতে তাকে পাঠিয়ে দেয়া হয়। শামীম ভাইয়ের কথা বস ফেলতে পারেনি। শরীফকে ওই দিনই
ওখান থেকে দেশের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এক পর্যায়ে আমরা অনেক কাকুতি মিনতি করে বসকে বলি আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে, এবং এখান থেকে না নিলে আমরা কেউ কাজ করব না, আমরা সবাই যে যার মতো যেদিকে খুশি চলে যাব। তারপর বস আমাদেরকে এর পরের দিন কোম্পানির গাড়ি পাঠায় এবং শামীম ভাই সহ আমরা 3 জন জোহর বারু ফিরে আসি। আগের কোম্পানির অফিসেই আমরা যোগদান করি। 3 দিন পর জানতে পারি আমাদের এই রুমমেট শরীফ আর এই পৃথিবীতে নেই। সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যেন তার বেহেশত নসিব হয়। দুঃখিত রাসেল ভাই, এই ঘটনাটি অনেক বড় হয়ে গেল, তবে এটা 100% সত্য ঘটনা। মালয়েশিয়ার পেনাং বা আশেপাশের শহরগুলো যেগুলো আছে, ভূত.com-এর লিসেনাররা যারা ওখানে থাকেন তারা সবাই জানবেন এই ঘটনাটি। ঘটনার মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের এবং ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার ইসলাম সাগর, বাসা রংপুর জেলার পীরগাছা উপজেলায়। সম্প্রতি ডিপ্লোমা শেষ করেছি এবং ফলাফলের অপেক্ষায় আছি। আজকে যে ঘটনাটি আমি বলবো সেটি আমার কলেজ জীবনের। আমরা ছিলাম 3 বন্ধু, আমি, রিয়াদ আর হিমেল। 2021 সালে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার পর প্রথম একটি মেসে উঠি। সেখানেই হিমেলের সাথে আমার পরিচয়। প্রায় 2 বছর পর হিমেলের মেসে সমস্যা হওয়ায় সে মেস ছেড়ে দেয়। রিয়াদ ও আমি এক মেসে থাকার কারণে আমরা 3 জন আলাদা হয়ে যাই। এরপর আমরা সিদ্ধান্ত নিই একসঙ্গে বাসা ভাড়া নেব। অনেক খোঁজাখুঁজির পর কিছু পরিচিত বন্ধুর মাধ্যমে আমরা একটা বাসা পাই। শুরুতে সবকিছু ভালোই চলছিল। আমরা 4 তলার একটি ফ্ল্যাটে উঠেছিলাম। আশেপাশে অনেক ফ্যামিলি ছিল। ফ্ল্যাটটা আমাদের জন্য একদম পারফেক্ট। ভাড়া ছিল 7,000 টাকা, যা আমরা 3 জন মিলে দিতাম। মাঝখানে 2 জন বন্ধু 1-2 মাসের জন্য উঠলেও তারা বেশি দিন থাকেনি। ভাড়ায় কুলোনো যাচ্ছিল না বলে আমরা 5 তলায় শিফট হওয়ার সিদ্ধান্ত নেই। 5 তলার সেই রুমটি আগে একজন পুলিশ ভাই ভাড়া নিয়েছিলেন। তিনি চলে যাওয়ার পর আমরা সেটি ভাড়া নেই। ওই রুমের ভাড়া ছিল 4,000 টাকা। আসল ঘটনাগুলো ঘটতে শুরু করলো 5 তলায় আসার পর। প্রথম দিকে আমরা কিছু বুঝতে পারিনি, কারণ আমি বা আমার বন্ধুরা কেউই ভূত বা জিনে বিশ্বাস করতাম না। আমাদের পরীক্ষা শেষ হলে আমরা ছুটিতে বাড়ি যাই। সেই সময় আমার বন্ধু রিয়াদ বাড়ি যায়নি, সে একাই ছিল। তার সাথে কিছু ঘটনা ঘটে, কিন্তু সে আমাদের কিছু বলেনি। সে ভেবেছিল হয়তো এগুলো তার ভুল ধারণা। আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেটি ছিল ছাদের সাথে লাগোয়া একটি ঘর। পাশেই অন্য ফ্ল্যাটে আমাদের কলেজের মেয়েরা থাকতো। আমাদের ফ্ল্যাটের ওপরে আরেকটি ছাদ ছিল, যেটি রাত 11টা বাজলেই বন্ধ করে দেয়া হতো। রিয়াদ একা থাকাকালীন খেয়াল করে গভীর রাতে কেউ যেন ছাদে হাঁটাচলা করছে, খেলা করছে। পানির ট্যাঙ্কের ওপরে লাফানোর বা ওঠার মতো একটা শব্দ হতো। সে প্রথমে ভেবেছিল সে একা আছে, তাই এমন মনে হচ্ছে। এরপর বাড়ির মালিকের মেয়ের বিয়ের কারণে ছাদে তালা লাগানো বন্ধ করে দেয়া হয়। ছুটি শেষে আমরা সবাই ফিরে আসি এবং ভালোভাবে পড়াশোনা শুরু করি। আমাদের নিচের তলার বন্ধুরা 3 তলায় শিফট হয়ে যায়। একদিন রাত 1টার দিকে আমরা 3 জন খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। ঠিক তখনই সেই শব্দগুলো আবার শুরু হয়। আমি ভয় পেয়ে রিয়াদকে জিজ্ঞাসা করলাম, ছাদে কেউ গেছে নাকি? সে বলল, না। কেন, কি হয়েছে? আমি বললাম, ছাদে কে এত রাতে হাঁটছে?
ট্যাঙ্কিতে লাফাচ্ছে মনে হয়। তখন সে বলল, তোরা যখন গিয়েছিলি আমি একা ছিলাম, তখন এরকম হয়েছিল, কিন্তু আমি উড়িয়ে দিয়েছি। আমরা 3 জন টর্চ নিয়ে ছাদে গেলাম, গিয়ে দেখি পুরো ছাদ ফাঁকা, কেউ নেই। এরপর আমার মনে ভয় ঢুকে যায়। রিয়াদ তখনও আমাদের শান্ত করার চেষ্টা করে, বলে এগুলো আমাদের মনের ভুল ধারণা। এর কিছুদিন পর আমাদের নিচতলার বন্ধুরা এসে অভিযোগ করে, তোরা রাতে এত রান্না করিস কেন? এত জোরে শব্দ হয়, সবাই ঘুমাই না আমরা? আমরা বললাম, আমরা তো 10টার আগে রান্না বান্না শেষ করি, আর 11টায় খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, তাহলে তো শব্দ কোত্থেকে আসে? তখন আমরা তাদের সবকিছু খুলে বলি। তারাও বিষয়টি স্বাভাবিকভাবে নেয়। এর কিছুদিন পর একটা ভয়াবহ ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটের 3 তলা একটা ফ্যামিলি থাকতো, তাদের 3টি বাচ্চা ছিল। বাচ্চারা বিকেলে ছাদে খেলা করত, কিন্তু হঠাৎ একটি বাচ্চা ছাদের রেলিং থেকে নিচে পড়ে যায়। বলে রাখা ভালো, ছাদটি ছিল 5 ফুট লোহার পাইপ দিয়ে ঘেরা, যা বাচ্চার উচ্চতার তুলনায় অনেক বেশি। সেই রেলিং পেরিয়ে মানুষ তো দূরের কথা, একটা বেড়ালও বের হতে পারবে না। তবুও বাচ্চাটি সেই রেলিং থেকে পড়ে যায়। আমার বন্ধুরা দ্রুত মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার মৃত্যু ঠেকানো যায়নি। আমরা শোকে স্তব্ধ হলাম। বাচ্চাটা পড়ল কিভাবে? আমাদের মনে সংশয় কাজ করতে লাগলো। বাচ্চাটা মারা যাওয়ার পর ঘটনাগুলো আরো তীব্র হয়। বাচ্চার পায়ের আওয়াজ, দৌড়াদৌড়ি, খেলার শব্দ শুনতে পাই আমরা। কিছুদিন পর আমাদের ফ্ল্যাট থেকে একে একে সব ফ্যামিলি চলে যেতে শুরু করে। এর আগে বলে রাখি, বর্তমানে আমরা যে রুমটায় ছিলাম, সেই পুলিশ ভাইয়ের স্ত্রী এই রুমে থাকা অবস্থায় 3 বার কনসিভ করেছিলেন, কিন্তু একটি বাচ্চাও বাঁচেনি। চতুর্থবার এই বাসা ছেড়ে দেওয়ার পর তাদের একটি ছেলে সন্তান হয়। এদিকে আমার বন্ধু রিয়াদ মাঝে মাঝে ওই ফ্ল্যাটে একা থাকতো। সে বাড়ি কম যেত, ছাদে গিয়ে একা একা সিগারেট খেত। আমি বাড়ি থেকে আসার পর তার কিছু পরিবর্তন লক্ষ্য করলাম, যেমন খাওয়া দাওয়া, মেজাজ একটু বেশি খারাপ, আর হুটহাট ছাদে চলে যায়। এর আগে বলে নেই, আমরা 4 তলা থেকে 5 তলায় শিফট হওয়ার কিছুদিন পর রিয়াদের প্রেমিকা সামান্য কথা নিয়ে আত্মহত্যা করেছিল। বেশ অস্বাভাবিক ব্যাপারটা। রিয়াদের পরিবর্তনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল, রাত 1টা বাজলে সে আর ঘরে থাকতে চাইতো না। তাকে নাকি ছাদে কেউ ডাকতো, তাকে যেতেই হবে। ছাদের মূল ট্যাঙ্কি বসানো যে অংশ, সেই কোনায় নাকি কেউ তাকে ডাকে। সে যত দেখত তত সেখানে থাকতো। রাত 2টা বাজলে ঘরে ফিরত। ঘরে আসার পর তার চেহারা এমন হয়ে যেত যেন কিছু দেখে এসেছে, অস্বাভাবিক। একদিন আমি শুয়ে আছি, রাত 1টার দিকে রিয়াদ দরজা খুলে ছাদে যাচ্ছিল। আমি বললাম, কোথায় যাস? সে বলল, ছাদে যাচ্ছি। আমি বললাম, এত রাতে? সে বলল, ঘুরে আসি। আমি বললাম, না, এত রাতে ছাদে যাওয়ার দরকার নেই। তবুও সে গেল। আমি ভয় পেলাম, হঠাৎ কিছু করে বসে কিনা। আমি পিছু পিছু গেলাম, গিয়ে দেখি সামনের ওই ছোট্ট কোনায় রেলিং পার হয়ে সে নিচের দিকে তাকাচ্ছে। আমি দ্রুত তার হাত টেনে পাশে নিয়ে আসলাম। এরপর তার দিকে তাকিয়ে খুব ভয়ঙ্কর একটা চেহারা দেখতে পেলাম। আমি এসে হিমেলকে ঘটনাটা বললাম। ঠিক রাত 1টা বাজলে সে ছাদে যেত। শত বাধা দেওয়ার পরেও সে যেত। সে ছাদে গেলে ওই শব্দগুলো আর থাকতো না। এরপর আমরা তার ছাদে যাওয়া বন্ধ করে দেই। তার ছাদে যাওয়া বন্ধ হওয়ার পর শব্দগুলো আবার শুরু হয়। সবাই এসে আমাদের অভিযোগ করত, কেন আমরা এত রাতে ছাদে শব্দ করছি। আমরা বাড়ির মালিককে সব খুলে বললাম, কিন্তু উনি ব্যাপারগুলো উড়িয়ে দিলেন। যখন বিষয়টি তীব্র আকার ধারণ করলো, সবাই তখন ছাদে দেখতে যেত কেউ আসছে কিনা। এরপর সবাই খুব ভয় পায়। একদিন আমার সাথে একটি ঘটনা ঘটে। সেদিন আমি একা ছিলাম। পাশের ফ্ল্যাটের আপারা সবাই ছুটিতে বাড়ি গিয়েছিলেন, কিন্তু আমার কিছু কাজের জন্য আমি যেতে পারিনি। নিচে তোরার বন্ধুরাও সবাই ছিল। হঠাৎ রাত 1:50 আমি হেডফোন দিয়ে মুভি দেখছিলাম। আমার নিচের তলার বন্ধুরা ফোন দিয়ে বলতে লাগলো, এত শব্দ করছিস কেন? আমি বললাম, আমি তো একা আছি, কেউ নেই, আমি শুয়ে মুভি দেখছি। তারা বলল, তাহলে তো শব্দ করছে কে? অসহ্য। এরপর আমি ভয়ে তাদের সাথে নিয়ে ছাদে গিয়ে দেখি কেউ নেই। সবাই রুমে ফিরে আসার পর আমি আবার মুভি দেখলাম। ঠিক 3:50 থেকে রাত 4:25 মধ্যে কে যেন ছাদ থেকে বের হচ্ছে দরজা খুলে। আমি ভয় পেয়ে গেলাম, মনের মধ্যে সাহস নিয়ে রইলাম। কিছুক্ষণ পর আমার সিঁড়ির পাশের রুমের বন্ধু আমাকে কল দিয়ে বলল, তুই কি নিচে নামছিস নাকি? আমি বললাম, না তো। তাহলে কে নামছে নুপুর পরে? আমি বললাম, এইমাত্র কে যেন ছাদ থেকে নেমে গেল। সে ফোন কেটে দিল। ভয়ে আমি লাইট জ্বালিয়ে ফেসবুকের রিলস দেখতে শুরু করলাম। ঠিক 5টার সময় যখন আজান দেয়,
আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ভয়ে বুক কাঁপছিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটি সুন্দর মেয়ে বিয়ের সাজগোজ করে ছাদের দরজার দিকে আসছে। আমি তৎক্ষণাৎ আমার নিচের এক বন্ধুকে কল দেই। এরপর জ্ঞান হারিয়ে ফেলি। তারা দরজায় এসে ডাকাডাকি করে, কিন্তু জ্ঞান হারাবার কারণে আমি উঠতে পারিনি। ঠিক সকাল 8টার দিকে আমার জ্ঞান ফেরে। দেখি আমার শরীরে ব্যথা আর জ্বর। এরপর আমার রুমমেটরা যখন বাসায় আসে আমি তাদের সব খুলে বলি। এভাবে কিছুদিন চলতে থাকে। আপারাও চলে যায়। যাওয়ার আগে আমার এক আপা আমাকে বলে যায়, তোমরা থেকো না এখানে, হয় নিচে যাও না হয় মেসে ওঠো। আমি আপাকে বললাম, কেন? সে বলল, ভোর রাতে ছাদে কেউ আসে। আমি আমার ঘটনাটি বলিনি। এরপর আপা বলল, এভাবে একটা মেয়ে এত সুন্দর করে সেজে প্রতিদিন ছাদ থেকে দরজা দিয়ে চলে যায়। আমি নামাজ পড়তে উঠলে ওই মেয়েটাকে দেখি। এরপর আমি আপাকে আমার ঘটনা সম্পর্কে বলি। আপা বলল, একা থেকো না। এরপর রিয়াদ আসে, সবাই আসে। রিয়াদ বাড়ি গেলে অনেক ভালো থাকে, কিন্তু যখনই এই বাসায় আসে তখন তার মধ্যে অদ্ভুত আচরণ খুঁজে পাই। আমাদের সাথে ভালো ব্যবহার করতো না, পড়াশোনা করতো না, সারাদিন ভাবতো তাকে ছাদে যেতে হবে। এরপর আপারা যে রুমে থাকতো সেই রুমে আমাদের কলেজের ছোট ভাইরা এসে ওঠে। তারাও এই বিষয়গুলো ফেস করে এবং আমাদের সাথে শেয়ার করে। এরপর তারা একদিন রাতে সব ঘটনা রেকর্ড করে বাড়ির মালিককে দেখানোর জন্য ঠিক করে। বিশ্বাস করবেন কিনা জানি না, রেকর্ডে যে শব্দগুলো এসেছিল তা অবিশ্বাস্য। এত শব্দ যেন চোর বাসায় এলে বা আমরা ছোটবেলায় দুপুরে ঘুমিয়ে থাকলে সবাই আস্তে করে যেমন দরজা খুলে বের হতাম, সেই রকম কিছু শব্দে কেউ দরজা খুলছে। এরপর আমি এসব শুনে বাইরে পরিচিত কিছু ভাইকে সবকিছু শেয়ার করি। জানতে চাই সেখানে কিছু হয়েছিল কিনা, কখনো এই বাড়িতে আগে কিছু ঘটেছিল কিনা। তারা আমাকে বলে, ওখানে বাড়ি করার আগে একটি ভাঙা বাড়ি ছিল যেখানে মাঝে মাঝে আগুন দেখা যেত। আর বাসা করার পর সেখানে প্রথম মহিলা হোস্টেল ছিল। সেখানে একটি মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, ওই 5 তলায় ওঠার পর আমাদের অনেক রহস্য, অনেক সমস্যা দেখা দিয়েছিল। খাওয়ার সমস্যা, ঘুমের সমস্যা। আমরা 3 জনই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। আমরা বাসা ছেড়ে দেই। ওখান থেকে বের হওয়ার পর আমার বন্ধু রিয়াদ অনেক ভালো হয়ে যায়। সব পরিবর্তন আসে, আমাদের কোনো সমস্যা হয়নি। আল্লাহর রহমতে ভালো আছি, ডিপ্লোমা শেষ করেছি। এই ছিল আমাদের 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর এই পর্যন্ত এই ঘটনা তিনি লিখেছেন। আপনাকে ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য সাগর। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে ঘটনা পাবো। একটা ঘটনা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই ঘটনাটি পাওয়ার পর আমরা স্টোরি টেলারের সাথে যোগাযোগ করি এবং তিনি আবারও নিশ্চিত করেন যে এই ঘটনাটি শতভাগ সত্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। প্রতিটি নতুন বছর নিয়ে আসে নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনায় এগিয়ে যাব আমরা, এগিয়ে যাবে দেশ। সেই প্রত্যাশা রেখেই শুরু করছি আরও একটি নতুন ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি আজও ভালোর দলে আছেন। আমি আমার পরিচয় গোপন রাখার অনুরোধ করছি এবং আমার সাথে ও আমার মায়ের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে আপনার সকল অডিয়েন্সদের পড়ে শোনাবেন। আমার নাম হাফসা। আমার ছোটবেলায় আমার বাবা মারা যান। মায়ের বয়স কম হওয়ায় দাদু এক প্রকার জোর করেই মাকে আবার বিয়ে দেন। আমার বয়স তখন
15 বছর চলে। আমার বর্তমান বাবা ফেনীর বাসিন্দা। জায়গার নামটা উল্লেখ করছি না, এর পেছনে কারণ আছে। মায়ের দ্বিতীয় বিয়ের পর আমরা রাজশাহী ছিলাম মামাদের সাথে। বাবা থাকতেন ঢাকায়। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তিনি চলে আসতেন এবং শনিবার আবার চলে যেতেন ঢাকায়। কাহিনী শুরু হয় যখন প্রথম বাবার বাড়ির মানুষ আমাদের বাসায় আসেন। দাদু, ফুপি এবং ফুপাতো ভাই বোন সবাই এসেছিলেন। বাবা আদর করলেও আমি প্রথম দিনই টের পেয়েছিলাম ওনার বাড়ির মানুষরা আমাকে পছন্দ করেন না। কাহিনী শুরু হয় ওনার যাওয়ার দিন রাতের বেলা। খেয়ে দিয়ে ঘুমোতে গেলে ওনার রুমে খেয়াল করেন জানালার বাইরে কেউ একজন টুপি পরে দাঁড়িয়ে আছেন। আমাদের বাসা ছিল 6 তলায়। এত উপরে কোনো মানুষ এই রাতের বেলা দাঁড়িয়ে থাকবেন না। মামা সেটা বুঝতে পারেন। বলা বাহুল্য, মামার সাথে পরি ছিল অনেক আগে থেকেই, তাই এসব বিষয়ে ওনার অভিজ্ঞতা বহু পুরনো। উনি রুমের লাইট অন করলে ছায়ামূর্তিটি সরে যায়, আবার অফ করলে ভেসে ওঠে। পরে উনি আয়তাল কুরসি পড়ে ফুঁ দিয়ে নিজের শরীর বন্ধ করেন এবং ঘর বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এই বিষয়ে আমাদের কিছু জানান না। এরপর থেকেই সারা ঘরে আমরা হাঁটাহাঁটির শব্দ এবং ফিসফিস শব্দ শুনতে পেতাম। কিছুদিন পরে মা চুলায় রান্না বসিয়ে নিজের রুমে আসলে রান্নাঘর থেকে খুন্তি এসে মায়ের সামনে পড়ে। মনে হয় কেউ তীব্র রাগে সেটা ছুঁড়ে মেরেছে। এরপর মা যখন প্রেগন্যান্ট হন তখন সকলের পরামর্শে আমরা আমাদের বাসা চেঞ্জ করে ফেলি। এরপর আমার ভাই হওয়া অবধি আর কোনো সমস্যা হয়নি। কিন্তু মোর ঘুরে 1 বছর কেটে গেলে ভাই হওয়ার পর মা আমাকে আর ভাইকে নিয়ে চলে আসেন নানা বাড়িতে। আসার কিছুদিন পরে ছোট ফুপি এসে ভাইকে দেখে যান। ফুপি যাওয়ার পর থেকেই মা অসুস্থ হতে শুরু করেন। অসুস্থ বলতে সারাদিন ঠিক থাকেন, রাত হলেই শরীরের তীব্র যন্ত্রণায় তিনি কাতরাতেন। অনেক সময় অজ্ঞান হয়ে যেতেন। ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছিলাম না। আমাদের মধ্যে আবার কেউ প্যারানরমাল জিনিস বিশ্বাস করতাম না। তবে একদিন রাতের বেলা মা মাথার বালিশ হাতে নিতেই সেখানে কিছু একটা হাতে পান। বসে তিনি সেই বালিশ কেঁচি দিয়ে কেটে দেখেন খুবই ছোট্ট একটা কাগজ লাল সুতো দিয়ে খুব শক্তভাবে মোড়ানো। কোনো কিছু না ভেবে ওইটা হাতে নিতেই চিৎকার করে ছিটকে পড়েন। আম্মুর চিৎকার শুনে খালামণি আর খালু আসেন। আম্মুর মুখে ভয়ের ছাপ দেখে জিজ্ঞেস করতেই আম্মু হাত দিয়ে সেই ছোট্ট কাগজের দিকে ইশারা করেন। খালামণি ধীরে ধীরে সেই সুতো খুলতেই দেখেন বিশাল বড় এক কাগজ, যার মাঝে একটা হাতের মাঝে চোখের ছবি এবং কি সব ভাষায় যেন অনেক কিছু লেখা। বুঝতে বাকি থাকে না এগুলো তাবিজ। খালামণি গুনে গুনে এমন 3টা কাগজ ও 2টা লোহার তাবিজ পান, যেগুলোর কোনোটিতে ছাগলের মাথা আঁকা, তো কোনোটায় উল্টো করে বিভিন্ন কথা লেখা, কোনোটায় তারকা চিহ্ন। দ্রুত সেই রাতেই নানামণিকে খবর দেয়া হয় এবং বাড়ি কাছে হয়, ওনারাও চলে আসেন। রাতে আমাদের জানালায় টোকার শব্দ আর ফিস ফিস শব্দ শুনে পুরো রাত কেটে যায়। পরদিন নানু আম্মুকে নিয়ে এক হুজুরের কাছে যান। তিনি দেখে বলেন একটা মাটির সরা, জোয়ার ভাটার পানি, একটা মুরগি আর কিছু গাছের শেকড় নিয়ে বিকেলে দেখা করতে। বিকেলে সেগুলো জোগাড় করে দেখা করতে গেলে ওই তাবিজগুলোতে মুরগির রক্ত দিয়ে কি যেন লেখেন এবং শেকড়ের সাথে সেগুলোকে পেঁচিয়ে জোয়ার ভাটার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন। পরে সেই পানি আম্মুর মাথায় ঢালতে বলেন আর সরার ওপর তাবিজ রেখে সেটিকে নদীতে ভাসিয়ে দিতে বলেন। এরপর ঠিক তাই করা হয় এবং আম্মু সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আমরা তখনও জানি না এগুলো কে বা কারা করছিল। এর কিছুদিন পর আমরা ঢাকায় শিফট করি। কিছুদিন পরে দাদু, ফুপি সবাই আসেন এখানে এবং এবারে সবাই যাওয়ার পর শুরু হয় অকল্পনীয় সব ঘটনা। রাতে ঘুমের মধ্যে থেকে থেকে যন্ত্রণায় উঠে দেখতাম হাতের কবজি থেকে কোনোই অবধি আঁচড়ের দাগ। ঘুমের মধ্যে নিজেই বুঝতে পারছি, কিন্তু বিষয়টা আমলে নেয়নি। এর কিছুদিন পরে একদিন মাঝরাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ পায়ের নিচে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে চোখ খোলার সাহস পাচ্ছিলাম না। ঠিক তখনই কানের কাছে ফিসফিস করে কেউ বলে ওঠে কোনো এক অচেনা শব্দ। তখন মনে হচ্ছিল আমার পুরো শরীর হিম হয়ে গেছে। কখন ঘুমিয়েছি জানি না, তবে প্রতি শনিবার আর মঙ্গলবার আমি এই কথা প্রায় শুনতে পেতাম। ধীরে ধীরে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, রুম অন্ধকার করে থাকা শুরু করি। আর তখন আম্মুকে একদমই সহ্য হতো না। সপ্তাহখানেক যেতে না যেতেই একদিন বমি হয়, দলা পাকিয়ে কালো রক্তপিণ্ড বের হয়। মা দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে
টেস্ট করে উনি কিছুই পান না, কিন্তু আমার যেন নিজেকে এভাবে দেখতেই বেশি ভালো লাগতো। এরপর মা খেয়াল করেন আমার রুম থেকে একটা আলাদা রকমের স্মেল আসে, আর আম্মু রুমে আসলেই চিল্লাচিল্লি শুরু করি। এর মাঝেই একদিন স্বপ্নে দেখি আমার সামনে অনেক খাবার, আমি সেগুলো তৃপ্তি নিয়ে খাচ্ছি, আর আমাকে একজন বলছে, তোমাকে তোমার মা এসব খাওয়ায় না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমি তার কথার সাথে তাল মিলিয়ে চলছি। এরপর বাসায় নানু আসেন। উনি এসে আমার এই ব্যবহার দেখে আমাকে না জানিয়েই এক হুজুর নিয়ে আসেন ঘরে। তিনি আমার রুমে ঢুকতেই আমার মনে হয় কেউ যেন আমার গলা চেপে ধরেছে। আমি বিছানার উপরে কাতরাতে থাকি। হুজুর দ্রুত কি যেন সব পড়ে ফুঁ দিতেই আমার গলা থেকে সেই অদৃশ্য শক্তিটি চলে যায়। আমি শান্ত হই, কিন্তু হুজুর আমাকে একের পর এক প্রশ্ন করতেই থাকেন। কোনো উত্তর না পেয়ে উনি দুইজন মহিলা নিয়ে আসেন। কালো বোরখা পরা দুইজন মহিলা এসে আমাকে গোসল করিয়ে একটা শাড়ি পেঁচিয়ে দেন গায়ে। হুজুর আমার রুমে লবণ দিয়ে একটা সার্কেল বানিয়ে তার মাঝে আমাকে বসান। মহিলাগুলো আমার মাথায় একটা ঘোমটা টেনে দিয়ে হুজুরের সামনে বসিয়ে দেন। তিনি যত দোয়া পড়ছেন আর শরীরের জ্বালা পোড়া আমার ততই বাড়ছে। মা বাবা রুমের বাইরে থেকে কান্নায় ভেঙে পড়েন। আমি কখনো দেখি একটা নেকড়ে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে, কখনো দেখি একটা বিভৎস কিছু আমার দিকে এগিয়ে আসছে। এর পরের কাহিনী আমার মায়ের কাছে শোনা, কারণ এরপর আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। মা বলেন, এরপর আমি নাকি নিচের দিকে তাকিয়ে হাসতে থাকি আর হুজুরের নাম ধরে ডেকে গালমন্দ করতে থাকি। হুজুর আমার নাম জানতে চাচ্ছিলেন বারবার, আমি নাকি বলছিলাম না। এরপর যখন সেই মহিলাগুলো আমাকে এসে ধরেন, তখনই আমার চিৎকার শুরু হয়ে যায় এবং হুজুর দোয়া দুরুদ পড়তে থাকেন। এক পর্যায়ে নাকি আমি বলতে শুরু করি, আমার নাম মরিদ, আমার বাসস্থান ভীত মানুষের আত্মা, আর আমাকে এইখানে পাঠানো হয়েছে ওই মহিলাকে, অর্থাৎ আমার মায়ের দিকে ইশারা করে বলে, ওই মহিলাকে মারার জন্য। এর বদলে এই মেয়েকে আমি নিয়ে যাব। হুজুর পুনরায় জিজ্ঞেস করেন, কে পাঠিয়েছে তোকে? উত্তরে জিন আমার বোনদের নাম বলেন। আরো বলেন, এই লোকের বোনেরা মনে করেন এই লোক তার সকল টাকা পয়সা সম্পত্তি মহিলার নামে করে দিয়ে যাবেন, তাই তারাই মহিলাকে মেরে ফেলতে চান। এর আগে অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন তার মেয়েকে দিয়েই তাকে মেরে ফেলতে চান, এবং এসবের বদলে আমি এই মেয়েকে নিয়ে যাব। এরপর হুজুর রুকাইয়া করা শুরু করলেন। আমি নাকি তাদের সামনেই নানান উদ্ভট কাজ করছিলাম, কোথা থেকে প্রাণী নিয়ে এসে সেগুলোকে হত্যা করছিলাম, আর এই প্রাণীর হত্যা তীব্র চিৎকার শুনে বাইরে থেকে সব সহ্য করতে না পেরে মা নাকি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে ঘটনা নানুর কাছ থেকে শোনা। মহিলাগুলো এরপর আমাকে ধরে হুজুরের ব্যাগ থেকে একটি পানির বোতল বের করে সম্পূর্ণ পানি খাওয়ান। আমি সাথে সাথে বমি করে দেই এবং উৎকৃষ্ট কিছু জিনিস বেরিয়ে আসে। এরপর হুজুর পুনরায় বলেন, তুই এই মেয়েকে ছেড়ে যাবি কিনা বল, না হলে ভয়ানক শাস্তি ভোগ করতে হবে তোকে। তখন সেই জিন বলে, আমি প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত কোথাও যাব না, যাই না। তা শুনে নানু দ্রুত আম্মুর শরীর বন্ধ করে দেন এবং আয়াতুল কুরসি পড়েন। হুজুর জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছুক্ষণ পর আমার রুমের প্রতিটি টাইলস খুলে পড়তে থাকে। এই টাইলসগুলোর পেছনে রক্ত দিয়ে অনেক তন্ত্র মন্ত্র লেখা ছিল। তারপর সবকিছু শান্ত হয়ে যায়। হুজুর কয়েকটা কালো মোমবাতি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন এবং মহিলাগুলো আমাকে সেই এক কাপড়ে গোসল করিয়ে সেই কাপড় মাটিতে পুঁতে ফেলেন এবং হুজুর আমাদের ঘর বন্ধ করে চলে যান। সবকিছু এখানে শেষ হয়ে গেলে হয়তো হতো, কিন্তু ঘটনা শুরু হয় আবার মাসখানেক পর। একদিন হুট করে বাবা এসে খবর দেন সেই হুজুর নাকি মসজিদের সামনে পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন। এই কথা শুনে আমরা খুবই কষ্ট পাই, কিন্তু ভাবতেও পারিনি এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। কারণ হুজুর যেদিন মৃত্যুবরণ করেন সেদিন থেকে আমি আমার রুমে কান্নার শব্দ পেতাম। মনে হতো কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কিন্তু এর মাঝে আমার বাবা তার বোনদের সাথে যোগাযোগ করেননি, তারাও কেউ আমাদের বাসায় আসেনি। তাই জিনিসটা নিয়ে আমরা খুব একটা বেশি পাত্তা না দিয়ে চলতে থাকি। ঈদের ছুটিতে নানু বাড়িতে গেলে রাতে ঘুম থেকে উঠে দেখি হাতের পাশে বড়ই গাছের ডাল পড়ে আছে এবং হাতে খুব সূক্ষ্মভাবে কাটার চিহ্ন। এটা দেখে চিৎকার করে উঠি। পরদিন নানু বাড়িতে ওঝা নিয়ে আসা হয়। তিনি সবকিছু শুনে এবং আমাকে দেখে বলেন তিনি কিছুক্ষণের জন্য ধ্যানে বসবেন, তাকে যেন কেউ বিরক্ত না করে।
এবং 3 ঘন্টা পর তিনি ধ্যান ছেড়ে উঠে বলেন, আমার উপর যে জিনের আসর ছিল সে নাকি হুজুরকে মেরে ফেলেছে এবং হুজুরের সাথে থাকা তার পালিত জিন আমাকে এর জন্য দোষী মনে করে ভয় দেখাচ্ছে। তিনি বলেন, এই জিন বড়সড় কোনো ক্ষতি করবে না। তিনি আমাকে কিছু আমল দেন এবং সব সময় 3 কুল পড়ে গা বন্ধ করে রাখতে বলেন। এরপর আল্লাহর রহমতে বেশ অনেক দিন ভালোই ছিলাম, আর কোনো সমস্যা হয়নি, কিন্তু জিনের নজর থেকে আমি রেহাই পাইনি। এখন মাঝে মাঝে আমি খারাপ স্বপ্ন দেখি কিংবা আশেপাশে কারো উপস্থিতি অনুভব করি। বর্তমানে ঘটা ঘটনাগুলো যদি সুযোগ পাই তাহলে পরে কখনো বলবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঘটনা বলতে বলতে একটু বড় হয়ে গেল, এর জন্য ক্ষমা প্রার্থী। আর আমার সাথে সেই তাবিজগুলো না থাকলেও টাইলসগুলোর ছবি আছে, আপনি চাইলে আমি সেগুলো দেখাতে পারবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। শুরু করেছিলাম মালয়েশিয়ার মৃত্যুদূত দিয়ে। আশা করছি যারা শুনলেন তাদের ভালো লেগেছে, এবং আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে কোন ধরনের ঘটনাগুলো আপনারা 2026-এ বেশি বেশি করে শুনতে চান, কার ঘটনা বেশি শুনতে চান। আমি জানি যে 26-এর ঘটনা আপনারা বলবেন, 26-এর ঘটনা কিন্তু লিমিটেড। সো আপনি এছাড়াও যাদের ঘটনা ভালো লাগে, যাদের ঘটনা শুনতে ইচ্ছে করে, তাদের ঘটনার কথা অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। এবং আশা করছি যে দারুণ কিছু এপিসোড নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের সামনে। সেই সাথে একই সাথে আমাদের জানাবেন যে আমরা যে রেগুলার শো করছি এটা আপনাদের ভালো লাগছে কিনা, নাকি শো আরও কমিয়ে দিব আমরা, সেটাও আপনারা জানাতে পারেন। কারণ প্রতিদিন হয়তো সময় দেওয়া আপনাদের জন্য অনেক সময় সম্ভব হয় না, সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। অনেকে আমাকে কমেন্ট করছেন, পঞ্চগড় থেকে তাজ আমাকে লিখছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ঘটনা কি শেষ? ভাই, ঘটনা এইমাত্র শেষ হয়ে গেল। শৈলকুপা থেকে শুনছেন, আমাদেরকে নামটা পড়তে পারলাম না। শৈলকুপা থেকে রাসেল শুনছেন, ওকে। সাব্বির শুনছেন, মোবারক আকন্দ শুনছেন সৌদি আরব থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। নোয়াখালী থেকে, আচ্ছা, চট্টগ্রাম থেকে সানি আমাদের সঙ্গে আছেন। বগুড়া থেকে আছেন, নাম লেখেননি। টাঙ্গাইল থেকে শুনছেন, আমি পড়তে পারলাম না নাম। মামিনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তাসিন মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, টাঙ্গাইল থেকে। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, আরও একটা শুরু করেন না ভাই, আরও একটা আর শুরু করার সম্ভব হচ্ছে না। আর আমি ঠিক জানি না আপনি কোন বিষয়ে বলছেন, মানে আরও একটা ঘটনা আজকে শুরু করতে বলছেন নাকি আরও একদিন করতে বলছেন, সেটা জানতে পারেন। সাইপ্রাস থেকে লিখেছেন, পড়তে পারলাম না, চলে গেলেন। আমাদের নামটা যদি সঙ্গে সঙ্গে লিখে ফেলেন তাহলে আসলে পড়তে সুবিধা হয়। পাবনা থেকে নিয়ন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরও অনেকেই কিন্তু আছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন আতিক হেমায়তপুর থেকে, শাওন আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে, কে লিখেননি, সাইপ্রাস থেকে শাওন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ডোমার নীলফামারী থেকে নীরব। আমাদের সঙ্গে আছেন মাহফুজ নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, আমি অনেক বড় মেসেজ লিখেছেন কিন্তু পড়তে পারলাম না। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে আছেন হামিদ। টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে আছেন সোয়াত। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে মেহেদি। জহুরুল আছেন, কোথা থেকে আমি নামটা পড়তে পারলাম না আসলে, সরি। অন্তর আছেন শেরপুর থেকে। পাভেল আছেন টাঙ্গাইল থেকে। নরসিংদী থেকে আমাদের সাথে আছেন বেলাব। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যারা আছেন এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আশা করছি আবদুল্লাহ সরকার সাইপ্রাস থেকে আমাদের সঙ্গে আছেন। গাইবান্ধা থেকে নাম লেখেননি। অন্তর আছেন শেরপুর থেকে। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন, নাম লেখেননি। আমাদের সঙ্গে আছেন রায়ান। আমাদের সঙ্গে আছেন নীলফামারী থেকে, নাম লেখেননি। মোহাম্মদ ফজলে রাব্বি বাদশাহ নারায়ণগঞ্জ থেকে আছেন।
রাতুল আছেন নড়াইল থেকে। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন। বছরের প্রথম যেহেতু বছর, আপনারা জানেন কালকেও এরকম একটা এপিসোড আপনাদের জন্য থাকবে, যেটা হচ্ছে গত বছরের সেরা ঘটনাগুলো নিয়ে একটা এপিসোড। আপনারা যারা শুনেছেন তারা হয়তো শুনতেও পারেন, নাও শুনতে পারেন, ইটস আপ টু ইউ। আর মঙ্গলবারের যথারীতি নতুন ঘটনা থাকবে এবং আশা করব যে সেই সময় আপনারা সবাই আমাদের সাথে অংশ নেবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে একইভাবে সাপোর্ট করবেন। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে ইউটিউবে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। সেখানে গিয়েও কিন্তু আপনি যুক্ত থাকতে পারেন আমাদের সাথে, টু গেট অল দ্য নোটিফিকেশন অফ দ্য ইনফরমেশন। অ্যান্ড আপনার যে কোনো মতামত যা কিছু শেয়ার করতে পারেন আপনি ইনবক্সের মাধ্যমে, কমেন্ট সেকশনে, আমাদের সাথে সরাসরি ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhuj.com@gmail.com। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।